আমাদের চারপাশের দৃশ্যমান জগৎ থেকে আমরা কিভাবে অদেখা সত্যকে খুঁজে বের করি। জানা তথ্যের ওপর ভর করে অজানা বিষয়কে উন্মোচন করা কিন্তু মানুষের জ্ঞানচর্চার এক আদিম এবং অন্যতম রোমাঞ্চকর একটা দিক। এই যে খালি চোখে না দেখা সত্যকে খোঁজার অবিরাম চেষ্টা, এটাই মূলত আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আজকের এই বিশ্লেষণে আমরা মানুষের চিন্তা আর যুক্তির একেবারে গভীরে প্রবেশ করব, জানার চেষ্টা করব আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক, আর যুক্তির এই অসাধারণ মেকানিক্স বা কৌশলগুলোকে একেবারে জলের মতো সহজ করে ফেলা যাক। যুক্তি কিভাবে কাজ করে তা খুব ভালোভাবে বুঝতে আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে অনুমানের মূল কথা, এরপর যুক্তির গঠন এবং যুক্তির দুটি ভিন্ন পথ নিয়ে আলোচনা, এরপর আরোহ ও অবরোহ যুক্তির তুলনা, শেষে আমরা দেখব মৌলিক সত্যের খোঁজ, আর একেবারে শেষে বাস্তব জীবনের একটি ঘটনা দিয়ে যুক্তির পরীক্ষা করা হবে। তো প্রথমেই আসা যাক প্রথম ভাগে, অনুমানের মূল কথা, অর্থাৎ জানা থেকে অজানায় যাওয়ার এই মানসিক প্রক্রিয়াটা আসলে কি। অনুমান বা ইনফারেন্স ব্যাপারটা কিন্তু পুরোপুরি আমাদের মাথার ভেতরের একটা খেলা। সহজ কথায় বলতে গেলে এটা হলো এমন একটা চমৎকার পদ্ধতি যার মাধ্যমে কোনো জানা তথ্যের উপর নির্ভর করে সম্পূর্ণ নতুন আর অজানা একটা তথ্য সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই। এই মানসিক প্রক্রিয়াটিই কিন্তু মানুষের নতুন সত্য অর্জনের প্রধান বাহন। সত্যি বলতে পূর্বের কোনো ধারণা বা জানা তথ্য ছাড়া মানুষের মস্তিষ্কের পক্ষে শূন্য থেকে নতুন কিছু তৈরি করা একদমই অসম্ভব। তাই বলা যায় জানা তথ্য হল অনুমানের ভিত্তি, আর অজানা তথ্য হল এর চূড়ান্ত ফল। চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা একেবারে ধাপে ধাপে গড়ে ওঠে। প্রথমেই আসে অবধারণ, যেখানে আমরা মনে মনে দুটো বিষয়ের মধ্যে একটা মানসিক সংযোগ বা সম্পর্ক তৈরি করি। যেমন ধরুন, সকালে উঠে রাস্তা ভেজা দেখে মনে মনে ভাবা হলো যে রাতে হয়তো বৃষ্টি হয়েছে। এই অবধারণের পরেই আসে অনুমান, যা আমাদের মস্তিষ্কের ভেতরে হওয়া একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আর একেবারে শেষ ধাপে এসে এই মানসিক অনুমানটিকে যখন আমরা লিখিত বা মৌখিক ভাষায় প্রকাশ করি, ঠিক তখনই সেটি একটি যুক্তি বা আর্গুমেন্টে পরিণত হয়। চিন্তার এই বিবর্তনটা তো পরিষ্কার হলো। এবার দ্বিতীয় ভাগে আমরা দেখব যুক্তির গঠন, অর্থাৎ এই চিন্তাগুলো কিভাবে একটা ভাষাগত কাঠামো পায়। লজিক বা যুক্তির এই ক্লাসিক দৃশ্যপটটি ব্যবহার করে একটা যুক্তির বাস্তব উদাহরণ খুব সহজেই বোঝা যায়। এখানে আমাদের আশেপাশের কয়েকজন মানুষের জীবনের পরিণতি পর্যবেক্ষণ করে একটা সাধারণ সত্য তুলে ধরা হয়েছে। এটি অত্যন্ত স্পষ্ট এবং চমৎকার একটি যুক্তির উদাহরণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই বাক্যগুলোর পেছনের বিশ্লেষণটা। প্রথম দুটো বাক্য, অর্থাৎ রহিম হয় মরণশীল এবং শিউলি হয় মরণশীল, হলো আমাদের জানা তথ্য, যেগুলোকে আমরা বলি আশ্রয় বাক্য। আর ঠিক এই বাক্যগুলোর উপর ভিত্তি করেই যে নতুন বাক্যটি তৈরি হলো, অর্থাৎ সব মানুষ হয় মরণশীল, সেটি হলো আমাদের সিদ্ধান্ত। যে কোনো যুক্তি ঠিক এভাবেই তার আশ্রয় বাক্যের ভিত্তির উপর শক্তভাবে দাঁড়িয়ে একেবারে নতুন একটা সিদ্ধান্তের জন্ম দেয়। এবার তৃতীয় ভাগে প্রবেশ করা যাক। এখানেই যুক্তির আসল দ্বন্দ্বটা শুরু, কারণ যুক্তি সবসময় এক পথে হাঁটে না। এর রয়েছে দুটি সম্পূর্ণ ভিন্ন পথ। যুক্তি মূলত দুটো ভিন্ন গতির রূপক মেনে চলে। একদিকে রয়েছে আরোহ অনুমান বা ইন্ডাকটিভ লজিক, যার গতিটা হল ঊর্ধ্বমুখী, অর্থাৎ এটি ছোট ছোট বিশেষ তথ্য থেকে যাত্রা শুরু করে একটা বিশাল সার্বিক সিদ্ধান্তে পৌঁছায়। আর ঠিকের বিপরীত দিকে অবস্থান করছে অবরোহ অনুমান বা ডিডাকটিভ লজিক, যার গতি একেবারেই নিম্নমুখী। এটি কোনো সর্বজনীন বা বিশাল সত্য থেকে শুরু হয়ে ধাপে ধাপে নিচের দিকে নেমে একটা সুনির্দিষ্ট বা বিশেষ সিদ্ধান্তে এসে স্থির হয়। আরোহে বা ইন্ডাকটিভ অনুমানের এই উদাহরণটা একটু খেয়াল করা যাক। ধরুন, পাঠাগারে গিয়ে দেখা গেল অমি, পপি এবং নাবিলা এরা সবাই বই পড়ছে। এখন এই কয়েকজন নির্দিষ্ট শিক্ষার্থীর কাজের উপর ভিত্তি করেই একটা অনেক বড় আর সার্বিক সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হলো যে সব শিক্ষার্থী বই পড়ে। খেয়াল করে দেখুন, এখানে যুক্তিটা কিন্তু বিশেষ ঘটনা থেকে ওপরের দিকে উঠে একটা বিশাল সর্বজনীন ধারণায় পরিণত হয়েছে। এবার এর বিপরীতে অবরোহ যুক্তির উদাহরণটা দেখা যাক। শুরুতেই একটা সার্বিক বাক্য নেওয়া হলো, সব বিজ্ঞানী হয় মেধাবী। এরপর বলা হলো নিউটন হয় বিজ্ঞানী। এই দুটো তথ্যের ওপর ভর করে সরাসরি সিদ্ধান্ত টানা হলো যে নিউটন হয় মেধাবী। এখানে যুক্তির গতিপথটা খেয়াল করুন, একটা বিশাল সর্বজনীন ধারণা থেকে নিচের দিকে নেমে
অত্যন্ত নির্দিষ্ট একজন মানুষের ওপর এসে স্থির হয়েছে। এটাই হলো অবরোহ বা ডিডাকটিভ অনুমানের সেই নিম্নমুখী গতি। চতুর্থ ভাগে আমরা একটু গভীরে যাব, আরোহ এবং অবরোহ যুক্তির মধ্যে থাকা একেবারে সুনির্দিষ্ট নিয়ম আর পার্থক্যগুলোর দিকে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আরোহ এবং অবরোহ যুক্তির এই পার্থক্যগুলো। আরোহ অনুমান হলো একটা বস্তুগত প্রক্রিয়া, এর মানে হলো এর জন্য বাস্তব জগতের সত্যতা থাকাটা খুব জরুরি। অপরদিকে অবরোহ অনুমান স্রেফ একটা আকারগত প্রক্রিয়া, অর্থাৎ এখানে যুক্তির নিয়ম বা গঠনটা ঠিক থাকলেই হলো, বাস্তবের সাথে তার মিল থাকাটা এখানে খুব একটা মুখ্য বিষয় নয়। পরিধির কথা যদি বলি, আরোহের সিদ্ধান্ত সবসময় এর আশ্রয়বাক্য থেকে বড় বা বেশি ব্যাপক হয়, কিন্তু অবরোহের সিদ্ধান্ত কোনোভাবেই তার আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না। অবরোহ বা ডিডাকটিভ যুক্তির ক্ষেত্রে একটা ব্যাপার একেবারে পাথরে খোদাই করে মনে রাখা প্রয়োজন। এখানে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকতে হয়। যদি কোনো কারণে এই অনিবার্য সম্পর্কটা একটুও ভেঙে যায়, তাহলে পুরো অবরোহ যুক্তিটাই মুখ থুবড়ে পড়বে। আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের লজিক্যাল কানেকশন না থাকলে যুক্তির গঠন যতই নিয়ম মেনে চলুক না কেন, তার সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হবে। চলুন পঞ্চম ভাগে গিয়ে মৌলিক সত্যের খোঁজ করা যাক। এই দুটো যুক্তির পথের মধ্যে কোনটি সেরা তা নিয়ে দার্শনিকদের ইতিহাস কিন্তু বেশ চমকপ্রদ। যুক্তিবিদদের মধ্যে মূলত তিনটে প্রশ্ন নিয়ে রীতিমতো তীব্র বিতর্ক ছিল। মিল এবং ব্যানের মতো প্রখ্যাত যুক্তিবিদরা মনে করতেন যে আরোহ বা ইন্ডাকটিভ লজিকই হল সবচেয়ে বেশি মৌলিক। আবার অন্যদিকে ওয়াটলি এবং ম্যানসেলের মতো দার্শনিকদের শক্ত যুক্তি ছিল যে অবরোহ বা ডিডাকটিভ লজিকটাই বেশি মৌলিক। কে কার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোন মূলনীতি অনুসরণ করা উচিত তা নিয়ে এই বিতর্ক বেশ জমে উঠেছিল একসময়। তবে দীর্ঘ একটা বিতর্কের পর সমাধান হিসেবে চমৎকার একটা বিষয় উঠে এলো, তা হল এদের মধ্যে কোনোটিই কিন্তু এককভাবে বেশি মৌলিক বা বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের মানবজ্ঞান অত্যন্ত বিশাল এবং বৈচিত্র্যময়। সব জায়গায় কেবল বাস্তব অভিজ্ঞতার ওপর নির্ভর করা যেমন সম্ভব নয়, তেমনই সবসময় কেবল নিয়মের ভেতরে আবদ্ধ থাকাও যায় না। তাই আমাদের চিন্তাশক্তিকে সচল রাখতে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে এই দুটি অনুমানই সমানভাবে অপরিহার্য। যে কোনো একটাকে বাদ দিলে মানুষের চিন্তার জগৎটাই যেন পঙ্গু হয়ে পড়বে। এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো। ষষ্ঠ ভাগে এসে এই একাডেমিক থিওরিগুলোকে একেবারে বাস্তব জীবনের একটা ঘটনা দিয়ে পরীক্ষা করে দেখা যাক। একটা ঘটনার কথা কল্পনা করা যাক। লুনা নামের এক মেয়ের বাবা মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা গেছেন। এই চরম শোকের মুহূর্তে লুনার মামা এবং চাচা দুজনেই তাকে সান্ত্বনা দিতে গিয়েলেন, কিন্তু তাদের সান্ত্বনা দেওয়ার ধরনটা ছিল একেবারে আলাদা। এখন আমাদের কাছে প্রশ্ন হল, লুনার মামা এবং চাচা কে আসলে কোন যুক্তিটি ব্যবহার করছেন? লুনার মামা বললেন, তোমার দাদা দাদি মারা গেছেন, নানা নানি মারা গেছেন, তাই সবাই মারা যাবে। এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মামা ছোট ছোট সুনির্দিষ্ট ঘটনা থেকে ওপরের দিকে উঠে একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছেছেন। অন্যদিকে লুনার চাচা বললেন, সবাই মারা যাবে, তাই আমিও একদিন মারা যাব। এখানে চাচা কিন্তু একটা বিশাল সার্বিক ধারণা থেকে নিচের দিকে নেমে নির্দিষ্ট একটা সিদ্ধান্তে এসেছেন। এখন যদি উত্তর খোঁজা হয় যে এই দুজনের মধ্যে কার যুক্তিটি বেশি বাস্তবসম্মত, তাহলে বলতেই হবে যে মামার যুক্তিটি এখানে বেশি প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত। কারণ মামার যুক্তিটি হল আরোহ অনুমান, যা সরাসরি বাস্তব ঘটনা এবং বস্তুগত সত্যের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। এটা শুধু খাতা কলমের নিয়ম মেনে চলার জন্য তৈরি হয়নি, বরং চোখের সামনে ঘটে যাওয়া বাস্তবতার ভিত্তিতেই তৈরি হয়েছে। তাই এ ধরনের পরিস্থিতিতে আরোহ বা ইন্ডাকটিভ লজিকই সবচেয়ে বেশি কার্যকরী। এই পুরো বিশ্লেষণ শেষে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। যদি আমাদের সবচেয়ে বাস্তবসম্মত যুক্তিগুলো কেবল আমাদের চারপাশের কিছু নির্দিষ্ট এবং সীমিত অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি হয়, তাহলে সেই সীমিত অভিজ্ঞতা থেকে আমরা যে বিশাল সার্বিক নিয়মগুলো বের করে আনি, সেগুলোকে আসলে কতটা নিশ্চিন্তে বিশ্বাস করা সম্ভব? মানুষের যুক্তি আর সত্যের এই চিরন্তন দ্বন্দ্ব হয়তো সবসময়ই আমাদের চিন্তার জগৎকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। আর এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের আলোচনা।